ঘটনাটা শুরু হয় একটা পুরনো লতাপাতা ঘরের ভেতর থেকে। একজন বৃদ্ধ মহিলা হাত জোর করে চোখ বন্ধ করা অবস্থায় বিড়বিড় করে কিছু পড়ে যাচ্ছে এক মনে। তার সামনে একটা বিশাল কীর্তির সাপের মূর্তি, আর আশেপাশে বিভিন্ন পশু পাখির মাথার কঙ্কাল রাখা। ঘরের চারকোনায় 4টা মোমবাতি জ্বালানো, তার সামনে একটা পাত্রে কিছু তাজা রক্ত রাখা। স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে শয়তানের উপন্যাস করা হচ্ছে। বৃদ্ধ মহিলা এবার পরিষ্কার ভাষায় বলতে লাগলো, হে প্রভু, আপনি যেভাবে বলছিলেন আমি সেভাবেই করছি সব। আগামীকাল আপনার চাওয়ার শেষ উপকরণ একটা 7 বছরের বাচ্চা বলি দিব আপনার উদ্দেশ্যে। আশা করি আপনি খুশি হবেন এই বলিতে। ঠিক তখনই ঘরের দরজা ধাপাস করে খুলে গেল। বৃদ্ধ মহিলা চমকে গিয়ে চোখ খুলে বিধ্বস্ত হয়ে দরজার দিকে তাকালো। সে দেখতে পেল একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে দরজায়। ছেলেটার হাতে একটা অদ্ভুত লাঠি, পুরো লাঠিতে আরবি ভাষায় অনেক কিছু লেখা খোদাই করে। এদেরকে সে আগে কখনো দেখেনি, কিন্তু সে বুঝতে পারলো এরা সাধারণ কেউ নয়। বৃদ্ধ ধমকের স্বরে জিজ্ঞাসা করলো, এই কারা তোমরা? এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে এখনই। ছেলেটা বলল, চলে তো যাবই ডাইনি বুড়ি, তবে তার আগে যেটা করতে এসেছি সেটা করে নেই। এই বলে ছেলেটা এগিয়ে এসে বুড়ির মাথায় আঘাত করলো লাঠি দিয়ে। মেয়েটা এসে বুড়িকে পিছন থেকে ধরে হাত বেঁধে দিল। এরপর মেয়েটা বলল, আচ্ছা স্যার, এই মানুষগুলো শয়তানের উপন্যাস করে কেন? তারা কি জানে না এটা তাদের ধ্বংস ডেকে আনবে এক সময়? ছেলেটা বলল, মানুষ অর্থ সম্পদ আর ক্ষমতা চায়, আর শয়তান তাদেরকে এই জিনিসগুলোই প্রতিশ্রুতি দিয়ে পথভ্রষ্ট করে ফেলে। মানুষ মনে করে এই অর্থ সম্পদ আর ক্ষমতা তাদেরকে চির অমর করে রাখবে, কিন্তু এক সময় গিয়ে দেখা যায় এগুলোই তাদের ধ্বংসে ডেকে আনে। বুড়ি হাসতে হাসতে বলল, আমি জানি তোরা কারা, আর এটাও জানি এখন আমাকে মেরে ফেলবি, কিন্তু কয়জনকে মারবি? আমার মতো 1000 জন আছে যারা এই কাজ করে যাচ্ছে। ছেলেটা বলল, আমি তোদের মতো শয়তানের পূজারীদের মারার জন্য 1000 বার জন্ম নিব, তবু তোদের শেষ করে ছাড়বো। নিষ্পাপ বাচ্চাদের বলি দিয়ে তোরা শয়তানকে খুশি করিস। এখন আমি তোরে বলি দিয়ে শয়তানের খুশিতে পানি ঢেলে দিব, আর এটা আমি করতেই থাকবো যতদিন তোদের মতো মানুষরূপী ডাইনিদের নিঃশ্বাস না করি। এই বলে ছেলেটা লাঠি উল্টো করে ধরতেই দেখা গেল সেটা এক তরবারিতে পরিণত হচ্ছে। এক কোপে বৃদ্ধার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলা হলো। রক্ত ছিটে গিয়ে পড়লো পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখে। মেয়েটা বলল, স্যার, এখনো আপনি ভালো করে মাথা আলাদা করতে পারেন না? রক্ত কেন ছিটে যায়? আমার মতো কিউট একটা মেয়ের মুখে এই ডাইনির রক্ত লেগে গেল। ছেলেটা বলল, এটা তোমার ভুল ধারণা। মেয়েটা বলল, মোটেও এটা আমার ভুল ধারণা নয়, সত্যি আপনি ভালো করে মাথা আলাদা করতে পারেন না। আমি হলো রক্ত একটু ছিটে যেত না আশেপাশে। ছেলেটা বলল, না সেটা ঠিক আছে, কিন্তু তুমি যে নিজেকে কিউট বললে, আমি ওই ভুল ধারণার কথা বলছি। মেয়েটা একটু অভিনয়ের সুরে, স্যার, আপনিও না শুধু শুধু আমাকে অপমান করেন। তখন ছেলেটি বলল, দেখো, আমার মামা বলছিল গরম আর অপমান দুইটা একই, যত গায়ে লাগাবে ততই লাগবে। তাই এসব কথা বাদ দিয়ে এখন এই বুড়ির মাথাটা নাও বেগে। এখনো এমন আরো অনেক আছে, তাদের সবার মাথা কেটে জ্বালিয়ে দিতে হবে। মেয়েটা বৃদ্ধার মাথা তুলে ব্যাগে নিয়ে নিল। এরপর তারা দুজনেই সেখান থেকে বের হয়ে গেল। দেখা গেল ভিতর থেকে কালো এক ছায়া তাদের চলে যাওয়ার দিকে নজর রাখছে আর রাগে গজগজ করছে। এরপর এক ভয়ানক চিৎকার। 1 মাস পর হঠাৎ ফোনের রিংটনে আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। দেখলাম আমার ফুফাতো ভাই সাব্বির ফোন করছে। বিরক্ত নিয়ে ঘুম চোখে ফোন রিসিভ করলাম। বুঝতে পারলাম সাব্বির ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি নেশাখোরদের মতো কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কিরে ফইন্নি, তুই হাসতাছত নাকি কান্তাছত? কান্না করতাছত সেটা আগে বল। ও কান্নারও বাড়িয়ে দিল আর বলল, ভাই মে লুট গেয়া, বরবাদ হো গেয়া। জানোস ভাই, পৃথিবীতে মা বাবা ছাড়া আপন কেউ হয় না। তখন আমি হাসতে হাসতে বললাম, ব্রেকআপ কখন হয়েছে সেটা বল। ও কান্না থামিয়ে বলল, কাল রাত্রে রে ভাই, এরে আয়হন কিত্তাম। এই বলে আবার কান্না শুরু করলো। আমি ওরে ধমক দিয়ে বললাম, থাম ফইন্নি, আমার কাঁচা ঘুম ভাঙিয়ে ব্রেকআপ হওয়ার জন্য বেডি মাইন্সের মতো কান্না করতাছত? শরম করে না তোর? সাব্বির বলল, শরম করব কেন বাল? আমি কি লেন্টু হয়ে কান্না করতাছি নাকি? আর আমি ব্রেকআপ হওয়ার জন্য কান্না করতাছি না তো, কান্না করতাছি শেফালিকে যে গিফটগুলা দিয়েছিলাম সেগুলো কিভাবে ফেরত আনবো সেই ভেবে। পরের বার প্রেম করার সময় আবার নতুন করে ফেরত কেনার মতো বড়লোক আমি নই। প্লিজ ভাই, তুই একটু গিফটগুলো ফেরত
ফেরত আনিয়ে দেওয়ার ব্যবস্থা কর, তুই যা খেতে যাবি আমি তাই খাওয়াবো। তখন আমি বললাম, ওরে শালা, তোর মতো কালপিট আমি আর একটাও দেখিনি, নিজেকে গর্ভবতী মনে হচ্ছে তোর মতো একটা ভাই পেয়ে। এখন কান্নাকাটি না করে ঘুমা, কাল দেখা হলে প্ল্যান করব কিভাবে গিফটগুলো ফেরত আনা যায়। এই বলে ফোন রেখে দিলাম। দেখলাম ঘড়িতে তখন রাত 2টা। একটু আগে ঘুমিয়েছিলাম কাজ শেষ করে, শালা আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। এবার ফোন সাইলেন্ট করে বালিশের নিচে রেখে আবারও ঘুমানোর জন্য চেষ্টা করলাম। এখন আমার পরিচয়টা দেওয়া যাক। আমার নাম রামিম, স্বনামধন্য এক বুক পাবলিশার্স এ চাকরিরত আছি। মাস শেষে যা বেতন পাই তাতে মোটামুটি ভালোভাবেই চলে যাচ্ছিল দিনগুলো। আপনজন বলতে সবাই আছে, কিন্তু আমি নেই তাদের মাঝে। মানে আমার কোনো এক ভুলবশত করা অপরাধের কারণে বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আজ 7 বছর হলো। প্রথম দিকে অনেক কষ্ট হইতো, থাকার জায়গা নেই, খাওয়ার জন্য খাবার নেই। এমন দিন গিয়েছে সারাদিন শুধু পানি খেয়ে কাটিয়ে দিয়েছি। অনেক কষ্টে এই চাকরিটা ম্যানেজ হলো। তারপর আর তেমন কষ্ট হয়নি। এখন ফ্যামিলির কাউকে মিসও করি না। যোগাযোগ বলতে শুধু মায়ের সাথে কথা হয় মাঝে মাঝে। শুধুমাত্র জানিয়ে রাখি, মা, এখন আমি বেঁচে আছি। আর বন্ধুর মতো ফুফাতো ভাই সাব্বিরের সাথে। শুধুমাত্র সাব্বিরই জানে আমি কোথায় আছি, আর কেউ জানে না আমার বর্তমান ঠিকানা। চোখ লেগে এসেছে, আমি হারিয়ে যাচ্ছি ঘুমের রাজ্যে। ঠিক তখনই দরজায় ধুমধাম শব্দ, মনে হচ্ছে কেউ দরজা ভেঙে ফেলছে। আমি ধরপড় করে উঠে বসলাম। একটু ভয় হলো, কারণ এই কলোনিতে গত কয়েকদিন ধরে ডাকাতের উৎপাত খুব বেড়ে গিয়েছে। আমি চুপচাপ বসে আছি খাটের উপর। শব্দটা কিছুক্ষণ থেমে আবারও হলো। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে এত রাতে? উপাস থেকে এক মহিলা কণ্ঠ বলল, আমি তোমার প্রতিবেশী বাবা, ওই সামনের বিল্ডিংয়েই থাকি। একটু দরজাটা খোলো বাবা, আমি খুব বিপদে আছি। আমি তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। আর ওনাকে তো আমি চিনি, শুধু আমি কেন, এই কলোনির প্রতিটা ছেলেই ওনাকে চিনে, কারণ তার একটা সুন্দরী মেয়ে আছে, নাম মিম। কলোনির সব ছেলে ওই মিমের জন্য পাগল, আমিও তাদের মাঝে একজন। গত মাসেই তারা এখানে এসেছে ভাড়া। শুনেছিলাম তার স্বামী তাদের খোঁজ খবর নেয় না। উনি ব্যাংকে চাকরি করে, অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আন্টি, এত রাতে আপনি কোনো সমস্যা হয়েছে নাকি? আন্টি হাঁপাতে বলল, বাবা, আমার সাথে একটু আমাদের বাসায় আসবে? মিম কেমন অদ্ভুত আচরণ করছে, আমি খুব ভয় পাচ্ছি। আরও কয়েকজনকে বললাম, কিন্তু এত রাতে কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। প্লিজ আমাকে সাহায্য করো। আমি মনে মনে লাফ দিয়ে উঠলাম খুশিতে। এই তো সুযোগ আন্টিকে ইমপ্রেস করার। আমি বললাম, আরে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো, চলুন দেখি কি হয়েছে মিমের। আন্টি একটু সন্দেহের চোখে তাকিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি আমার মেয়ের নাম জানলা কিভাবে? আমি অপ্রস্ত হয়ে গেলাম। একটু বিপ্রস্ত হয়ে বললাম, সুন্দরী মেয়েদের নাম জানা আমাদের বখাটায় গত অধিকার আন্টি। আপনার মেয়ের নাম এই কলোনির প্রতিটা ছেলের কলিজায় লেখা আছে। আন্টি এবার হাসি দিয়ে বলল, তোমরা পারো বাবা। এই বলে আন্টি রওনা হলো তাদের বাসায়। আমিও তার পিছন যেতে লাগলাম। যেতে আমি জিজ্ঞাসা করলাম, আসলে সমস্যাটা কি হয়েছে আমাকে বললেন না তো? আন্টি বলল, প্রতিদিনের মতোই মিম পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ছে। যাওয়ার আগে খেয়াল করলাম মিমের হাতে একটা নীল রঙের আংটি। আমি সেটা সম্পর্কে জিজ্ঞাসা করলে বলল, ওর বান্ধবী নাকি ওকে দিয়েছে সেটা। আমি ল্যাপটপে কিছু কাজ করছিলাম, ঠিক তখনই মিম চিৎকার করে উঠল। আমি দৌড়ে গেলাম সেদিকে। দরজা ভিতর থেকে লক করা থাকায় আমি ডাকতে লাগলাম মিমকে, কিন্তু মিমের কোনো সাড়া শব্দ নেই। তাই আমি ওর দরজা জোরে ধাক্কা দিতে লাগলাম। মিম, কি হয়েছে তোর? দরজা খোল, তুই কথা বল, কি হলো তোর? তখনই হঠাৎ করে মিমের রুম থেকে ফিস করে কথার শব্দ ভেসে আসতে লাগলো। মনে হচ্ছে অনেক মানুষ একসাথে জোর হয়ে ফুসুর করে কথা বলছে। আমি খুব ভয় পেয়ে গেলাম, আরো জোরে দরজা থাপড়াতে লাগলাম। এরপর হঠাৎ দরজা খুলে গেল। আমি তাড়াতাড়ি দরজা ধাক্কা দিয়ে মিমের রুমে ঢুকতেই শকড হয়ে গেলাম। খাটের উপর বসে চুলগুলো পুরো এলোমেলো ভাবে ছেড়ে দিয়ে আরবি ভাষায় কি যেন বলে যাচ্ছে। আমি ভয়ে এগোতেই কর্কশ কণ্ঠে মিম বলে উঠল, চলে যা এখান থেকে, আমাকে একা ছেড়ে দে। ওটা মিমের কণ্ঠ ছিল না বাবা। আমি ভয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে যাই কারো কাছে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু কাউকে পাচ্ছিলাম না। আর যাদেরকে পাচ্ছিলাম তারা সাহায্য করতে রাজি হয়নি। অবশেষে তুমি আসলে। সব শুনে আমি বুঝতে পারলাম এটা ভূত প্রেতের কোনো সমস্যা।
আগে জানলে আমিও আসতাম না। মনে মনে দোয়া পড়তে লাগলাম, আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে নিও। আমি মিম আমি মিমকে বোনের চোখে দেখব। আন্টির সাথে ধীরে ধীরে তাদের বাসায় প্রবেশ করলাম। আন্টি খুব ভয় পাচ্ছে, সেটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। ভয় আমিও পাচ্ছি, কিন্তু সেটা আন্টিকে বুঝতে দেওয়া যাবে না, মান সম্মানের ব্যাপার। আমি বললাম, আন্টি আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি। এই বলে আমি আস্তে আস্তে মিমের রুমে প্রবেশ করলাম। কেমন যেন একটা ভাগসা গরম রুমের ভিতর। আমার হাঁটু কাঁপছে ভয়ে। দেখলাম মিম দেওয়ালের দিকে মুখ করে খাটের উপর বসে আছে, ওর মুখটা দেখা যাচ্ছিল না। আমি আস্তে করে ডাক দিলাম, মিম। কোনো সারা শব্দ পেলাম না। ওদিক থেকে হঠাৎ আমার চোখ গেল মিমের পড়ার টেবিল। কাঠের টেবিলের উপর আরবিতে বড় বড় অক্ষরে লেখা মিনহা। টেবিলে মিনহা লেখা দেখে চমকে উঠলাম। এই নামটা আমি আগেও শুনছি, কিন্তু মনে পড়ছে না। কেউ তো বলছিল আমাকে এই নামটা। আমি মিমের দিকে এগিয়ে গেলাম। পিছন থেকে কয়েকবার ডাকার পর মিম কোনো উত্তর দিচ্ছে না। আন্টি দরজার ভয়ে ফুটবলের মতো গোল হয়ে আছে। আমি ধীরে ধীরে মিমের কাঁধে হাত রাখলাম। সাথে সাথে মিম গোয়ানির শব্দ করে উঠল। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, মিম কি হয়েছে তোমার? হঠাৎ এক ঝাটকায় মিম তার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো, কিন্তু মিমের শরীর নড়ল না একটু। তখন মিমের চোখে কোনো মনি ছিল না, সম্পূর্ণ ধবধবে সাদা রঙের চোখ। আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বাচ্চা বাচ্চা কণ্ঠে বলল, আমি মিম না, আমি মিনহা। মিমকে তোরা কখনোই ফিরে পাবি না। মিমের এমন রূপ দেখে আমার কলিজা শুকিয়ে গেল। আর কিছু না ভেবে বাবা গো বলে সেখান থেকে দিলাম এক দৌড়। আন্টি জামা টেনে ধরল পিছন থেকে আর বলল, বাবা যেও না, আমার মেয়েটাকে বাঁচাও। আমি বললাম, আন্টি আমি আপনার বাবা না, আমার নাম রামিম, আমি এই ঝামেলার মধ্যে নেই, আমাকে ছেড়ে দেন। আন্টি এবার কেঁদে দিয়ে বলল, রামিম, মিম ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই, আমি বেঁচে আছি শুধুমাত্র আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে। মিমের যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না, বাবা প্লিজ আমাকে সাহায্য করো। আন্টির কান্না দেখে সত্যি অনেক মায়া লাগলো। সে তো একজন মা। আমি না হয় এখান থেকে নিজের জীবনের ভয়ে পালিয়ে যাব, কিন্তু সে তো পারবে না তাদের মেয়েকে ছেড়ে পালিয়ে যেতে। কি আর করার সিদ্ধান্ত নিলাম, আমি মিমকে এভাবে ফেলে যাব না। হঠাৎ দেখলাম মিম উঠে দাঁড়ালো। আন্টি আর আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। আন্টি ডাক দিল, মিম মা আমার কি হয়েছে তোর? মিম চিৎকার করে কর্কশ গলায় বলল, বলছি না আমি মিম না, আমি মিনহা। এই বলে সে জানালার দিকে এগিয়ে গেল। এক টানে জানালার লোহার গ্রিল খুলে ফেললো। আমি অবাক হয়ে গেলাম। কোনো সাধারণ মানুষ এমন শক্তি নেই যে লোহার গ্রিল খুলে ফেলবে। তারপর সে জানালার উপর উঠে দাঁড়ালো। আন্টি বলল, রামিম, মিমকে ধরো, সে লাফ দিতে যাচ্ছে। আমি এক দৌড়ে গিয়ে লাফ দেওয়ার আগ মুহূর্তেই মিমকে ধরে ফেললাম এবং টান দিলাম ভিতর থেকে। টানের চোটে মিম একদম আমার বুকের উপর এসে পড়ল এবং দুজনেই ফ্লোরে পড়ে গেলাম। ইস, কেমন যেন বাংলা সিনেমার মতো লাগছে। আমি নায়ক আর মিম নায়িকা। সে আমার বুকের উপর পড়লো আর গান শুরু হয়ে গেল। হঠাৎ আমার ধ্যান ভাঙলো মিমের ডাকে, এই কে আপনি? আম্মু, আম্মু তুমি কই? এই ছেলেকে আমার রুমে কি করতাছে? এগুলো বলতে বলতে আমার উপর থেকে উঠে গেল মিম। আমি উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বললাম, তুমি মিম নাকি মিনহা সেটা আগে বলো। হঠাৎ করেই ঠিক হয়ে গেল কিভাবে? আন্টি দৌড়ে এসে তার মেয়েকে জড়িয়ে ধরলো। মিম বলল, আম্মু কি হয়েছে, এমন করছো কেন? আর এই ছেলেকে আমার রুমে কি করছে? আন্টি বলল, ও হচ্ছে রামিম, আমাদের প্রতিবেশী। সব বলছি তোকে, এখনই আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। এই বাসায় কোনো সমস্যা আছে। রামিম চলো তাড়াতাড়ি। আমরা সেখান থেকে দৌড়ে বের হলাম। মিম জিজ্ঞাসা করেই যাচ্ছে, কি সমস্যা, এই বাসায় কি হয়েছে আমাকে বলো। আমি বললাম, আরে রেডিও চুপ থাক একটু, আগে এখান থেকে বের হয়ে নেই। এক দৌড়ে কলোনির বাইরে এসে থামলাম। তিনজনেই হাঁপাচ্ছি, আমি হাঁটুতে ভর দিয়ে দম নিচ্ছি। তখন মিম বলল, এখন তো বলো কি হয়েছে, আমরা এভাবে ভাগলাম কেন বাসা থেকে? তখন আন্টি বলল, আন্টি মিমকে সব কিছু খুলে বলল প্রথম থেকে। মিম সব শোনার পর নিচের দিকে মাথা দিয়ে একটু সামনে গিয়ে সম্পূর্ণ ভিন্ন এক কণ্ঠে বলল, তাহলে তো আমাদের সেখান থেকে ভেগে আসা ঠিক হয়নি, আমরা ভুল করছি। আন্টি আর আমি দুজনে শকড খেলাম। আন্টি কিছু বলতে যাবে তখনই আন্টির ফোন বেজে উঠল। আন্টি ফোনের দিকে তাকিয়ে চোখ বড় করে
আমার দিকে ফোন ঘুরিয়ে ধরলো। আমি অবাক চোখে দেখলাম মিম ফোন করছে। মিম যদি ফোন করে তাহলে এটাকে যাকে আমাদের সাথে নিয়ে আসলাম। সামনে তাকাতে দেখি মিম সেখানে নেই, আর এখানে তো দাঁড়িয়েছিল, গেল কোথায়? যাকে আমাদের সাথে নিয়ে আসলাম সামনে তাকাতেই দেখি মিম সেখানে নেই, আর এখানেই তো দাঁড়িয়েছিল, তাহলে গেল কোথায়? আন্টি ফোন রিসিভ করে লাউড স্পিকার দিল। ওপাশ থেকে মিম কান্না করতে করতে বলল, আম্মু এত রাতে আমাকে বাসায় একা রেখে তুমি কোথায় গেছো? আমার খুব ভয় করছে, কারা যেন ঘরে হাঁটাহাঁটি করছে, আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, প্লিজ আম্মু আমাকে নিয়ে যাও। এসে আমরা বুঝতে পারলাম সাথে করে যাকে এনেছিলাম সে মিম ছিল না, মিম তো বাসায় থেকে গিয়েছে। তাড়াতাড়ি করে আমরা দুজন আবার কলোনিতে ফিরে গেলাম। দৌড়ে আন্টিদের বাসায় পৌঁছালাম, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ। আমি কয়েকটা লাথি দিয়ে দিলাম দরজায়। ভিতর থেকে মিমের কণ্ঠ ভেসে আসলো, আম্মু আমাকে বাঁচাও, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে যেতে দিও না আম্মু। আন্টি দরজা ধাক্কা দিতে দিতে দরজা খুলে গেল। আমি ভাবলাম এত জোরে লাথি দেওয়ার পরও দরজা খুলল না, কিন্তু উনি সামান্য ধাক্কা দিতেই খুলে গেল। শালা দরজায়ও মালিক চিনে। বাসায় ঢুকে দেখলাম মিম রুমের এক কোণা জড়সড়ো হয়ে বসে আছে ভয়ে। আন্টি দৌড়ে গেল মিমের দিকে, কিন্তু আন্টি যাওয়ার আগেই কোনো এক অদৃশ্য শক্তি মিমের চুলের মুঠি ধরে টেনে ওয়াশরুমের দিকে নিয়ে যেতে লাগলো। আর মিম অট্টহাসিতে মেতে উঠল। আমি ভাবলাম ওকে টেনে নিয়ে যাচ্ছে, তাতে খুশি হওয়ার কি আছে? হাসি সুন্দর বলে এই ভয়ানক সময়েও হাসতে হবে? মেয়েরা পারেও ভাই। আন্টি মিমের পা টেনে ধরলো, কিন্তু ধরে রাখতে পারছিল না, টেনে নিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে মিমের হাত টেনে ধরে রাখলাম। যে তাকে টেনে নিয়ে যাচ্ছে সেও প্রচণ্ড শক্তিশালী, রাখতে পারছিলাম না। মিম ওদিকে হেসেই যাচ্ছে। অবশেষে অনেক চেষ্টা করে মিমকে ছাড়িয়ে আমরা দুজনে মিলে তাকে বেডরুমে এনে শুয়ে দিলাম, কিন্তু মিমকে সামলে রাখা যাচ্ছিল না। সে আমাদের সাথে শক্তি খাটাচ্ছে আর বারবার ওই ওয়াশরুমের দিকে যেতে চাইছে। আমি আন্টিকে বললাম দড়ি নিয়ে আসতে, মিমকে বেঁধে ফেলা ছাড়া উপায় নেই। আন্টি তাড়াতাড়ি গিয়ে ওপাশের রুম থেকে দড়ি নিয়ে আসলো। দুজন মিলে তার হাত পা খাটের সাথে বেঁধে দিলাম, তবুও যেন সে পুরো খাট নাড়িয়ে ফেলছে। আন্টি বলল, রামিম কিছু একটা করো বাবা, আমার মেয়েটাকে বাঁচাও। আমি কি করব এখন? কি করার আছে আমার? আমি কি তান্ত্রিক নাকি? আমার চোখ আবার গেল টেবিলে থাকা সেই মিনহা লেখার উপর। নামটা শুনেছি, দূর বাল, মনে করতে পারতাছি না কেন। এরপর আমি গিয়ে মিমের মাথার কাছে বসলাম। কখনো ভাবিনি এই কলোনির ন্যাশনাল ক্রাশের কাছে এভাবে বসতে পারবো, তাও এমন এক পরিস্থিতি, তার মায়ের সামনেই। আমি মিমের মাথায় হাত রেখে বললাম, তোমাকে মিম বলবো নাকি মিনহা বলবো জানি না, তুমি যেই হও না কেন, কি চাও তুমি? এই মেয়েটা তোমার কি ক্ষতি করছে? কেন তুমি ওকে এত কষ্ট দিচ্ছে? ছেড়ে দাও ওকে। এবার মিম শান্ত হয়ে বাচ্চাদের মতো করে বলল, তোমার নাম রামিম তাই না ভাইয়া? তুমি তো মিমকে প্রতিদিনই ফলো করো, আমার মনে হয় তুমি তাকে ভালোবাসো। আচ্ছা আমার বাঁধন খুলে দাও, আমি কথা দিচ্ছি এই মেয়েটাকে এখন দরজা বন্ধ করে তোমাকে দিয়ে দেব 1 ঘন্টার জন্য। তুমি যা চাও তাই করতে পারবে। এই 1 ঘন্টায় আমার বাঁধনটা খুলে দাও না ভাইয়া। আমি একটু ভীতগ্রস্ত হয়ে গেলাম। আন্টির সামনে তার মেয়েকে নিয়ে এমন কথা। আমি আমতা করে বললাম, না 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 ভাইয়া, এটা তো হবে না। আর আমাকে এসবের লোভ দেখিয়ে লাভ নেই, বুঝছো? আমি অনেক লয়াল আর ভালো ছেলে। আমি তো এত ভালো যে আলমারিতে হ্যাঙ্গার ল্যাংটা দেখলে নিজের জামা খুলে তাকে পরিয়ে দিই। তাই এসবের ফাঁদে আমাকে ফেলার চেষ্টা করো না ভাইয়া। এবার সে আবার ভয়ানক হয়ে উঠল আর রাগে গড়গড় করতে করতে বলল, আমি এই মেয়েকে নিয়েই যাব, তোরা কেউ আমাকে থামিয়ে রাখতে পারবি না। এরপরে আমার নজর পড়ল মিমের হাতে থাকা নীল রঙের আংটির দিকে। তখন আমি আন্টিকে বললাম, এটাই কি সেই আংটি যেটা ওর বান্ধবী দিয়েছে বলছিল? আন্টি বলল, হ্যাঁ এটাই তো, কিন্তু এই আংটি দেখে মনে হচ্ছে অনেক পুরাতন আর একটা পুরুষ মানুষের আংটি। হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে। মিমকে কোনো ভালো তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে আন্টি। এভাবে আর কতক্ষণ? আমি দেখছি একজনকে ফোন দিয়ে কোনো তান্ত্রিকের খোঁজ পাই কিনা। এরপর আমি ফোনটা বের করে সাব্বিরকে ফোন দিব বলে ঠিক করলাম, দেখি ও কোনো তান্ত্রিককে জানে কিনা।
কিন্তু কি মনে করে যেন আমি আংটিটা ধরে দেখতে চাইলাম। যখনই সেদিকে হাত বাড়ালাম তখনই মিম ভয়ঙ্কর চিৎকার দিয়ে উঠল, এটা ধরবি না, ধ্বংস হয়ে যাবি, খবরদার আমার আংটিতে হাত লাগাবি না। আমি ওর কথা কানে না দিয়ে আংটিটা স্পর্শ করার সাথে সাথে কারেন্টের ঝটকা লাগলো আমার শরীরে। আমি ছিটকে দূরে গিয়ে পড়লাম। পুরো বিল্ডিং কেঁপে উঠলো, মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে। আন্টি কান চেপে ধরে এক জায়গায় বসে পড়লো। কিছুক্ষণ এমন হওয়ার পর সব শান্ত হলো। মিম এবার অট্ট হাসিতে মেতে উঠলো আর বলতে লাগলো, বলছিলাম না এটা ধরিস না, ছোট মানুষের কথাও মাঝে মাঝে মানতে হয়, বোকার দল। ততক্ষণে প্রায় সকাল হয়ে গিয়েছে। বাইরে থেকে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। মিম সম্পূর্ণ শান্ত হয়ে চোখ বন্ধ করে ফেললো, মনে হচ্ছে যেন হঠাৎ করেই ঘুমিয়ে গেল। আন্টি গিয়ে মিমের পাশে বসে ফুপিয়ে কান্না করতে লাগলো। আমি বললাম, আন্টি এখনও কিছুই স্বাভাবিক হয়নি, দয়া করে মিমের বাঁধন খুলবেন না, আমি দেখছি কি করা যায়। এরপর সাব্বিরকে কল করলাম। কল রিসিভ করেই বলল, ভাই এত সকালে কিভাবে উঠলি? তোকে তো কুত্তার মতো মাইরাও এত সকালে উঠানো যায় না। আমি বললাম, আগে কথা শোন। তারপর রাতের ঘটনা এক এক করে সব বললাম সাব্বিরকে। আর বললাম, ভালো কোনো তান্ত্রিকের খোঁজ জানলে বল আমাকে, মিমকে ওখানেই নিয়ে যেতে হবে। সাব্বির বলল, এত কিছু হয়ে গিয়েছে, তুই আমাকে রাতে কল করিসনি কেন? এসবের বিষয় আমার অনেক অভিজ্ঞতা আছে, তোকে তো এখনো বলাই হয়নি তোর এই ভাই কি কি করছে, কত জিন শয়তানের সাথে লড়াই করছে, সেসব কথা পরে বলবো, তুই থাক, আমি এখনই আসছি, তারপর দেখি কি করা যায়। এই বলে সাব্বির ফোন রেখে দিল। আমি ওর কথার আগামাথা কিছুই বুঝলাম না। ও আবার কবে জিন ভূতের সাথে লড়াই করলো? শালা চাপাবাজ কখনো ভালো হয় না। আমি এসে দেখলাম মিম এখনো চোখ বন্ধ করে আছে। আন্টিকে বললাম, চিন্তা করবেন না, আমি একজনকে খবর দিয়েছি, সে আসলে আমরা মিমকে ভালো কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাব, মিম ভালো হয়ে যাবে। আন্টি বলল, তুমি না থাকলে আমি কি করতাম একা একা, হয়তো মিমকে তারা নিয়ে যেত, কি বলে যে ধন্যবাদ দিব বাবা তোমাকে। তখন আমি বিড়বিড় করে বললাম, ধন্যবাদ লাগবে না, সুস্থ হলে আমাকে আপনার মেয়ের জামাই বানায়েন, তাতেই হবে। আন্টি বলল, বিড়বিড় করে কি বলছো, জোরে বলো না। আমি বললাম, না আন্টি কিছু না। এই বলে চেয়ারের মধ্যে গিয়ে বসলাম। তারপর এক নজর টেবিলে লেখা মিনহার দিকে তাকিয়ে রইলাম। কাঠের মাঝে মিনহা নামটা লোহার পেরেকের মতো কিছু দিয়ে খোদাই করে লেখা। কে লিখবে এটা, তাও আবার আরবিতে। কিছুক্ষণের মধ্যেই সাব্বির চলে আসলো ঠিকানা অনুযায়ী। এসে আমাকে বলল, কোথায় তোর জিন ভূত, দেখ তাকে আমি কেমনে ধোলাই করি। সাব্বিরকে কিছু বলতে যাব, এমন সময় সাব্বির খেয়াল করলো টেবিলে লেখা মিনহা নামের দিকে। সাব্বির আমাকে বলল, এটা তো আরবি তাই না, কি লেখা আছে এখানে? আমি আরবি বুঝি না। আমি বললাম, এখানে লেখা আছে মিনহা। সাব্বির আটকে উঠলো, মিনহা নাম শুনে কাপা কাপা গলায় বলল, মিনহা সে এখানে কিভাবে? আমি বললাম, তুই কি জানোস কে এই মিনহা? আমারও মনে হয় আগে কোথাও শুনছি এই নামটা, কিন্তু মনে করতে পারছি না। সাব্বির বলল, ফকিন্নি, তোরে আমি কইছিলাম এই নাম একবার, আমার বেস্ট ফ্রেন্ড হার্দিকার একমাত্র মেয়ের নাম মিনহা। হ্যাঁ, এতক্ষণে মনে পড়ছে তোর কোনো এক বেস্ট ফ্রেন্ডের অদ্ভুত একটা মেয়ে হয়েছে, আশ্চর্যজনকভাবে মাত্র 5 মাসে ওই মেয়ের জন্ম হয়েছে। তার চোখ সম্পূর্ণ নীল রঙের আর ঠোঁট নাকি ছিল রক্তলাল। তুই আমাকে বলছিলি হার্দিকার মেয়ের কথা, আর তার নাম রেখেছিল মিনহা। এখন মনে পড়ছে সে আরও 4 বছর আগের কথা। সাব্বির বলল, হ্যাঁ, এর পিছনে অনেক বড় এক রহস্য আছে, সেটা সম্পর্কে কাউকে বলা নিষেধ। মিনহা আর 5টা বাচ্চার মতো সাধারণ বাচ্চা না, সময় হলে হয়তো তুইও জানতে পারবি। কিন্তু কথা হলো, মিনহার নাম এখানে কিভাবে এলো? আর তুই যার কথা বলছিলি ফোনে, সেই মিম কোথায়? আরে বাল, এটাই তো কনফিউজ। কখনো সে বলছে মিম, আবার কখনো বাচ্চাদের মতো আচরণ করে বলছে সে মিনহা। ওই দেখ, খাটের সাথে বেঁধে রেখেছি, না হলে ধরে রাখা যাচ্ছিল না। হঠাৎ করেই ওর গায়ে প্রচণ্ড শক্তি চলে আসে। সারা রাত আমাদের দুজনকে দৌড়ের উপর রেখে মহারানীর মতো এখন ঘুমাইছে। সাব্বির মিমের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। আন্টি উঠে এসে আমার পাশে দাঁড়িয়ে আস্তে করে বলল, এই চ্যাংড়া ছেলেকে দেখে তো মনে হয় না কিছু করতে পারবে, কাকে ফোন দিয়ে আনলে? আমি বললাম, আন্টি একটু অপেক্ষা করুন,
ও আমার ফুফাতো ভাই, একটু চাপাবাজ তবে অনেক কাজের ছেলে। অসম্ভবকে সম্ভব করা অনন্তের কাজ, কিন্তু ও অনন্তের বাপ। সাব্বির কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে মিমের দিকে তাকিয়ে রইল। হঠাৎ মিম চোখ খুলে সেই বাচ্চা কণ্ঠে বলে উঠল, সাব্বির চাচ্চু তুমি কখন এলে? প্লিজ চাচ্চু আমার বাঁধন খুলে দাও না, ওরা খুব পচা, আমাকে সেই কখন থেকে বেঁধে রেখেছে। সাব্বির অপ্রস্তুত হয়ে বলল, মিনহা মামুনি তুমি এখানে কি করছো? তাও আবার এই মেয়েটার শরীরে? হিরদিকা আর রিফান কোথায়? আমি জানি না চাচ্চু, আমি তো আম্মু আব্বুর সাথে রাতে ঘুমিয়েছিলাম, তারপর আর আমার কিছুই মনে নেই। আমি ওর শরীর থেকে বের হতে পারছি না, আমি বের হলেই ওই লোকটা আমাকে মেরে ফেলবে চাচ্চু। কোন লোকটা মামুনি? কে তোমাকে মেরে ফেলবে? তুমি বের হও ওর শরীর থেকে, চাচ্চু ওই লোকটাকে দেখে নিব। না 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 চাচ্চু, তুমি তার সাথে পারবে না। কি ভয়ঙ্কর দেখতে লোকটা, মাথার উপর বড় বড় দুইটি শিং, দাঁতগুলো ইয়া বড়, তোমাকে কামড়ে দিবে সে। তুমি আমাকে আম্মু আব্বুর কাছে নিয়ে যাও চাচ্চু। এরপর সাব্বির কিছু বলতে যাবে, এমন সময় মিমের কথা বলার কণ্ঠ বদলে গেল। আবার সেই ভয়ানক চোখের মনি বিহীন চেহারা বলে উঠল, চলে যায় এখান থেকে। না তোরা এই মেয়েটাকে বাঁচাতে পারবি, আর না পারবি মিনহাকে নিয়ে যেতে। আমার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত এদেরকে আমি ছাড়বো না। যদি তোরা এর মাঝে আসিস তাহলে তোদেরকেও মেরে ফেলবো। সাব্বির কান চুলকাতে চুলকাতে বলল, থামেন তো মামা, আপনার চেয়ে বড় বড় জিনকে শায়েস্তা করে এসেছি, আপনি কোন টুটু টুটু? এখনো ভালো ভালোই বলছি, মিনহাকে ছেড়ে দিয়ে মিমের শরীর থেকে চলে যান। যদি হিরদিকার রিফান জানে তাহলে পালানোরও সময় পাবেন না। মিম হাসতে হাসতে বলল, ওই তান্ত্রিক আর তার দলবলকে হারিয়ে ভাবছস আমার সাথেও পেরে যাবি? তান্ত্রিক তো বোকা, হেরে গিয়ে ভালো হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই তো সে এখন আমার কারাগারে বন্দি, সেখানেই পচে মরবে। আর কয়েকদিন আগে আরেকজনও হেরেছে তোদের মতো দুর্বল প্রাণীদের কাছে, নাম ছিল তার প্রধান। আমি তাকে সেখান থেকে বাঁচিয়ে না আনলে উর্বা আর রিজমি মিলে তার নিজের সাম্রাজ্যর নিচে চাপা দিয়ে তাকে মেরে ফেলতো। কিন্তু শোন, আমাকে তাদের মতো দুর্বল ভাবিস না, আমি সব আটগাট বেঁধেই ময়দানে নেমেছি। সাব্বির বলল, আপনি তো দেখি ইতিহাসের ছাত্র, আগের সব ঘটনাই জানেন। তবে এটা বুঝতে পেরেছি সোজা কথায় আপনি মানবেন না, তাই আপনাকে মারার পর আমি দেখব আপনার ঘাড়ের কোন রগটা তেরা, টান দিয়ে সেটাও ছিঁড়ে ফেলবো। এখন বলেন তো মহারাজ, আপনি কে আর আপনি কি চান? আমি কি চাই সেটা তো তাড়াতাড়ি কেউ জানবে না। আমি আমার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। আর জেনে রাখ, আমি সব জিনদের বড় জিন, ডোরিয়া, নাম তো শোনাই হোগা। সাব্বির অবাক হয়ে বলল, শাহরুখ খানের ডায়লগ মারেন কেন? আর আপনি তো তাহলে ডোরিয়া? আমি তো ভেবেছিলাম আপনি কোনো শক্তিশালী জিন হবেন। তাহলে এখন গালিব স্যার আর রিশবাবুকে খবর দিতে হয়। একবার হেরে পেট ভরেনি আপনার, আবার চলে এসেছেন নতুন ফোন দিয়েটে। তারা এসে আপনার 12টা বাজিয়ে দিবে, মনে রাখবেন। এই কথা বলার সাথে সাথে রাগে ফেটে পড়ল মিম, আর ভয়ঙ্কর চিৎকার দিয়ে হাতে পায়ের বাঁধন টাস টাস করে ছিঁড়ে ফেললো। এক ঝাটকায় সাব্বিরের মুখের কাছে এসে পড়ল। সাব্বির এটা দেখে আচমকা পিছাতে গিয়ে হোঁচট খেয়ে পিছনে থাকা আমাকে নিয়ে পড়ে গেল। আন্টি মিমের এই রূপ দেখে ভয়ে কান্না করে দিল। আমি বললাম, ফকিন্নি তুই এটা কি করলি? কি এমন বললি যে এত রেগে গেল? তখন সাব্বির বলল, আমি এই জিনকে চিনি আর তার অতীত জানি, সেটা মনে করে দিয়েছিলাম। মিম এখনো রাগে হিংস্র পশুর মতো গোঙাচ্ছে। আমি উঠে বললাম, এত রাগার কি আছে জিন মশাই? অতীত সবারই খারাপ থাকে, আমার একটা খারাপ অতীত আছে। শীতের দিন গার্লফ্রেন্ডের সাথে রাতে দেখা করতে গিয়ে কুত্তার দৌড়ানি খেয়ে পুকুরে নেমেছিলাম। তারপরের দিন সেই কুত্তারে ধরে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছিলাম। পরে শুনলাম সেটা নাকি গার্লফ্রেন্ডের পোষা কুত্তা ছিল, আর সেই কারণে ব্রেকআপ করে দিয়েছে। এটা কোনো কথা বলেন জিন মশাই? তখন সে রেগে গিয়ে বলল, তোদের সাথে আমি ইয়ার্কি করছি ভাবতাছস? এই বলে আমাকে এক ধাক্কা দিয়ে উড়িয়ে নিয়ে দেওয়ালের সাথে বাড়ি দিল। আমি ফ্লোরে পড়ে গেলাম এবং বললাম, আমি ইয়ার্কি করলেই দোষ? এতক্ষণ যে সাব্বির আপনার ঠ্যাং টানলো তাতে কিছু না? ওরে তো কিছু বললেন না? আমি এটা বলার সাথে সাথে সে বিদ্যুতের গতিতে সাব্বিরের সামনে গিয়ে ওকে উঁচু করে খাটের ওপাশে নিয়ে ফেললো। এটা দেখে আমার মনে শান্তি লাগলো, যাক আমি একা মাইর খাইনি। সাব্বির রেগে গিয়ে বলল, রামিম্মা ফকিন্নি, নিজে মাইর খাইছস ভালো কথা, আমার নাম নিলি কেন? এখান থেকে বাঁচলে তোরে খাইছি আমি। এরপর মিম কর্কশ গলায় বলে উঠল, অনেক হয়েছে তোদের সাথে। হিরদিকার সাথে দেখা হলে বলে দিস মিনহাকে ফিরে পাওয়ার আশা যেন ছেড়ে দেয়। আমার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আমাকে থামানোর মতো কোনো শক্তি নেই।
এই বলে সে আন্টিকে আক্রমণ করলো, দেওয়ালের সাথে আন্টির মাথা বাড়ি দিয়ে তাকে বেহুশ করে ফেললো। সাব্বির দৌড়ে গিয়ে মিমকে ধরতে চাইলো, কিন্তু এবার সে সাব্বিরের মাথায় আঘাত করে তাকে ফ্লোরে ফেলে দিল। সাব্বির আর কোনো নড়াচড়া করছে না। আমি তাড়াতাড়ি সাব্বিরের কাছে গেলাম। সাব্বির উঠ, কি হয়েছে তোর, কথা বল। সাব্বিরের সাথে কি করলো এটা, এই বলে পিছনে তাকাতেই দেখি সেখানে কেউ নেই। মিম গেলা কোথায়? আমি ডাকতে লাগলাম, মিম, মিনহা, ডোরিয়া, যেই হো না কেন, কোথায় চলে গেলেন? কিন্তু আশেপাশে কেউ নেই। এই মাত্রই তো এখানেই ছিল, এখন গেল কোথায়? আমি আন্টির কাছে গেলাম, সেও এখন বেহুশ হয়ে পড়ে আছে। ডাইনিং টেবিল থেকে পানি এনে আন্টির মুখে ছিটিয়ে দিলাম। আন্টির জ্ঞান ফিরে এলো। আন্টি উঠে বলল, রামিম, মিম কোথায়? বলো আমাকে, মিম কোথায়? আন্টি, আমি জানি না, হঠাৎ করে সে গায়েব হয়ে গেল, কিভাবে হলো আমি জানি না। তখনই পিছন থেকে সাব্বির উঠে বলল, মিমকে সে নিয়ে গেছে, সাথে মিনহাকেও। তুই কখন উঠলি? তুই তো মরার মতো পড়েছিলি। সাব্বির বলল, পড়ে না থাকলে আরও মাইর দিত, এগুলো মাইর থেকে বাঁচার টেকনিক। এখন আসল কথা হলো মিমকে সে কোথায় নিয়ে গেছে। এখনই হিরদিকাকে খবর দিতে হবে। সাব্বির ফোন বের করে হিরদিকাকে কল করলো। কল রিসিভ করে হিরদিকা বলল, দোস্ত, একটা জরুরি কাজে এসেছি, পরে কথা বলছি। তখন সাব্বির বলল, মিনহা কোথায়? হিরদিকা কিছুক্ষণ চুপ থেকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হঠাৎ করে মিনহার কথা জিজ্ঞাসা করছিস কেন? মিনহা নিখোঁজ গত কয়েকদিন ধরে। সিলেট এসেছি একজনকে খুঁজতে যে মিনহার খোঁজ দিতে পারে। আমি আর রিফান মিনহাকে খুঁজে পাগল হয়ে যাচ্ছি। তখন সাব্বির বলল, মিনহা একটু আগেও আমার সামনে ছিল, এখন তাকে নিয়ে গিয়েছে, আমি ধরে রাখতে পারিনি। হিরদিকা তাড়াহুড়া করে বলল, কি বলছিস? মিনহা তোর সামনে ছিল মানে? তুই এখন কোথায় আছিস? আমরা এখনই আসছি। না না না, তোদের আশা লাগবে না, আমি আসছি সিলেট, তোরা অপেক্ষা কর, এসে তোদেরকে সব বলছি। তোদের ভাবনার চেয়েও বড় কিছু ঘটতে যাচ্ছে। এই বলে ফোন রেখে সাব্বির বলল, আমাদের এখনই সিলেট যেতে হবে। রামিম, তুই যাবি নাকি এসব থেকে নিজেকে গুটিয়ে নিবি? আমি চাইলেও এখান থেকে ফিরে যেতে পারবো না, কারণ অনেক আগেই নিজেকে জড়িয়ে নিয়েছি। তুই এত কিছু কবে করলি? আমাকে তো এসব বিষয় কিছু বলিসনি কখনো। এসব কারোর সাথে শেয়ার করার জিনিস না, নিজেকে যত গোপন রাখবি ততই সেফ। এখন সময় নেই, যদি চাস তাহলে আমার সাথে আসতে পারিস। তখন আমি আন্টির কাছে গিয়ে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, মিমকে না নিয়ে ফিরবো না আমরা। আপনি এখন মিমের নানা বাড়ি চলে যান কয়েকদিনের জন্য, এখানে আপনার একা থাকা ঠিক হবে না আপনার। আন্টি আসতে চাইলো আমাদের সাথে, কিন্তু অনেক বুঝিয়ে তাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে সাব্বির আর আমি রওনা হলাম সিলেটের উদ্দেশ্যে। হিরদিকা আর রিফান এখন হবিগঞ্জে আছে কোনো এক খ্রিস্টান কবরস্থানের কাছাকাছি। পথে সাব্বির আমাকে সব কিছু খুলে বলল আগে কি হয়েছিল। প্রায় 3 ঘন্টায় আমরা গিয়ে হবিগঞ্জে পৌঁছালাম। সাব্বির হিরদিকাকে ফোন করলে বলে দিল কোথায় যেতে হবে। হবিগঞ্জ শহর থেকে অনেকটা ভিতরে সরু রাস্তা ধরে যাওয়ার পর অবশেষে আমরা হিরদিকার দেওয়া ঠিকানায় পৌঁছালাম, কিন্তু সেখানে তো কেউ নেই। অনেক দূরে একটা খ্রিস্টান কবরস্থান দেখা যাচ্ছে। সাব্বির ফোন বের করে হিরদিকাকে কল করতে যাবে, এমন সময় পিছন থেকে, কিরে সাব্বির, আসতে কোনো কষ্ট হয়নি তো? সাব্বির আর আমি পিছনে তাকালাম, দেখলাম খুব সুন্দরী একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। এটা নিশ্চয়ই হিরদিকা আর সে রিফান। সাব্বির বলল, না না না, কষ্ট হবে কেন, আমার তো পাখা আছে, উড়ে উড়ে এসেছি। হিরদিকা বলল, ফালতু কথা বাদ দে, মিনহাকে কোথায় দেখছিস তুই? সাব্বির আমাকে বলল সব কিছু বিস্তারিত বলতে। আমি শুরু থেকে সব কিছু বললাম। সব কিছু শুনে হিরদিকা আর রিফান খুব বেশি চিন্তিত হয়ে গেল। রিফান বলল, আমরা মিনহাকে নিয়ে যা ভয় পাচ্ছিলাম সেটাই হলো শেষ পর্যন্ত, কিন্তু এর পিছনে যে ডোরিয়া থাকবে সেটা বুঝতে পারিনি। গালিব স্যার আর রিশবাবুকে খুব দরকার এখন, তাদেরকে কিভাবে খুঁজে পাবো? হিরদিকা বলল, তাদের তো দরকারই, তার সাথে তান্ত্রিককে আমরা অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তাকে পাচ্ছি না। খবর পেয়েছিলাম ওই কবরস্থানে প্রধান নামের এক জিনের কারাগারে বন্দি ছিল সে, কিন্তু আমরা যখন সেখানে পৌঁছাই তখন সেটা ছিল একটা ধ্বংসস্তব্ধ, সেখানে কেউ ছিল না। এখন তোমরা বলছো তান্ত্রিক ডোরিয়ার কারাগারে আছে, এখন আমাদের মূল লক্ষ্য ডোরিয়া, তার কাছে মিনহা আর তান্ত্রিককে পাবো। হঠাৎই পিছন থেকে কেউ বলল, শুধু ডোরিয়া না, এর পিছনে আরো অনেক বড় কিছু আছে। আসসালামু আলাইকুম গাইস, পার্ট 1 তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা, আর পার্ট 2 লাগলেও কমেন্ট বক্সে বলবা।
গাইস তোমরা অনেকেই তো জানো যে আমার বড় চ্যানেলটা আমার কাছ থেকে চলে গেছে, এটা আমার নতুন চ্যানেল। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার যে এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা, আশা করি তোমাদের ভালো ভালো গল্প দিতে পারবো। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা, আর পার্ট 2 লাগলে তাড়াতাড়ি কমেন্ট করো।